আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমাদের মূল টপিক যেটা, সেটা হচ্ছে একটা ই-কমার্স বিজনেসে কেন লস হয়, কি কারণে লস হয়, সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে ভেঙে শেয়ার করব, যাতে আপনারা যারা ই-কমার্স বিজনেসে লস খেয়েছেন অথবা সামনে করতে আগ্রহী, এই প্রবলেমগুলো যাতে ফেস না করেন এবং এই প্রবলেমগুলো থেকে ইজিলি বের হয়ে কিভাবে ই-কমার্স বিজনেসকে প্রফিটেবল করতে পারেন, সেই পয়েন্টগুলো শেয়ার করব এবং সলিউশন সহ। তো চলুন শুরু করা যাক। মানুষের এক চিরন্তন স্বভাব কি জানেন? সাজেশন দেওয়া। আপনি কোনো সমস্যায় আছেন, দেখবেন মানুষ আপনাকে এসে বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছে। সেটা সে জানুক বা না জানুক তাতে কোনো ম্যাটার করে না। কিন্তু আদৌ কি সেই পরামর্শ আপনার জন্য কাজের, বা যে বিষয়ে সে সাজেশন দিচ্ছে সেই বিষয়ে কি আসলেই সে জানে? এই কথাগুলো বলছি কেন জানেন? কারণ কিছুদিন আগে আমার এক বন্ধু হঠাৎ একটা সমস্যায় পড়েছিল। তারপর নানান মানুষের কাছ থেকে সাজেশন নিয়ে সে অনলাইনে ব্যবসা শুরু করে। সে বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারে যে পশু পাখির খাবার নাকি খুব ভালো চলে। তো সে পেট ফুড বিক্রি করার জন্য 25,000 টাকা নিয়ে অনলাইন ব্যবসা শুরু করে দেয়। কিন্তু ফলাফল মাঠে নামার পর তার অনলাইন বিজনেসটা লস করে ফেলে। তবে প্রোডাক্ট তো আসলে খারাপ ছিল না। তাহলে লসটা হলো কেন? আসলে কি সমস্যা ছিল, যে সমস্যাগুলোর কারণে আমার বন্ধু আসলে লসটার সম্মুখীন হয়েছে, আজকে তার বিজনেসটাকে ভেঙে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। তাহলে আদৌ এই ই-কমার্স ব্যবসা কি লাভজনক, নাকি শুধুমাত্র টাকাগুলো সব জলে ফেলা, নাকি জাস্ট মোহ, নাকি জাস্ট ট্রেন্ডিং এ পড়ে মানুষজন ই-কমার্স ব্যবসার দিকে ঝোঁক দিচ্ছে? আজকে একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ। ই-কমার্স বা অনলাইন ব্যবসা, এই ব্যবসার ধরন শুনে মানুষের অনেকের মনে হতে পারে এটি একটি পরিশ্রমবিহীন ব্যবসা। কিন্তু এটা কমপ্লিটলি সঠিক ছিল 2020 সাল পর্যন্ত। এখন এটা কমপ্লিটলি রং একটা ধারণা। বর্তমান সময়ে ই-কমার্স ব্যবসা হতে পারে যে কোনো ব্যবসায়ের জন্য ভালো একটা শুরু, কিন্তু কিছু সংখ্যক ভুলের কারণে মানুষ ই-কমার্স ব্যবসায় ভালো রকম লস করে। তারপরে শুরু হয় এই ব্যবসা নিয়ে তাদের নিরুৎসাহীমূলক কথাবার্তা। যেমনটি আমার বন্ধু লস করেছে, এখন বলছে সে এ ধরনের ফাজলামে ব্যবসা নাকি গাধারা করে। হায় রে মানুষ! তবে চলুন আজ সেই ভুলগুলো নিয়ে বিস্তারিত বলি। নাম্বার 1, যেটা সব থেকে বড় ভুল, প্রোডাক্ট মার্কেট ফিট না থাকা। আপনি একটি প্রোডাক্ট অনলাইন পোর্টালে দেখলেন, কিন্তু সেটার চাহিদা আসলে মার্কেটে আছে কিনা, ব্যবসা এমনভাবে চলবে কিনা, তার উপর যত টাকা অ্যাড চালাবেন সব পানিতে যাবে কিনা, নাকি সেই টাকা আপনার জন্য রিটার্ন আসবে, সেই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি হয়তো বলতে পারেন, আমার অমুক বন্ধু, অমুক ভাই প্রথমবারে এই প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করে অনেক টাকা কামিয়েছে, আমি আনলাম কিন্তু আমারটা সেলই হয় না। এটা কি আসলে মার্কেট ফিট না? এক্ষেত্রে দুটি ভুল ঘটনা হতে পারে। নাম্বার 1, আপনার বন্ধু যেটা সময় মতো মার্কেটে প্রোডাক্ট এনেছে, আপনি হয়তো সেই প্রোডাক্টটা মার্কেটে সময় মতো আনতেই পারেননি। হয়তো প্রোডাক্টটা এখন মার্কেট ফিট নয়, কিন্তু তখন ছিল। নাম্বার 2, আপনার দেখতে হবে আপনার অডিয়েন্সের দিকে, আপনার থাকা ফলোয়ার্সের দিকে, আপনার ব্র্যান্ড কি অফার করছে সেটার দিকে। এই সকল জিনিস হয়তো আপনার মার্কেট ফিট করছে না। যদি মার্কেট ফিট করতো তাহলে আপনি কিন্তু একটা বেটার সেল পাওয়ার সম্ভাবনা থাকতো। আর প্রোডাক্ট ফিট না হলে আপনার ব্যবসায় বিক্রি হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে সলিউশন কি? প্রথমে মার্কেট ফিট প্রোডাক্ট বের করতে হবে, এটা নিয়ে রিসার্চ করতে হবে, ঘাঁটতে হবে। আজকাল এআই এর যুগে এই মার্কেট ফিট প্রোডাক্ট বের করা কিন্তু খুবই সহজ এবং দুঃসহ কোনো বিষয় না। প্রোডাক্টের টাইমিং ফিক্স রাখবেন, কারণ একটা প্রোডাক্ট একটা সময় এক সময় প্রফিট করলেও পরবর্তীতে সেটা মার্কেট ফিট হতে নাও পারে। যেমন গরমকালে কম্বল বিক্রি করা, কখনোই কিন্তু গরমকালে কম্বল বিক্রি হবে না। আবার শীতকালে ফ্যান বিক্রি হয় না। দুইটাই কিন্তু প্রফিটেবল প্রোডাক্ট, তবে ভিন্ন সময়ে ভিন্ন টাইমে। মার্কেট ফিট বিষয়টা আসলে এরকমই একটু জটিল। আবার মার্কেট ফিট প্রোডাক্ট পেলে শুরুতেই প্রোডাক্ট না কিনে দেখুন সেই প্রোডাক্টের জন্য কোন কোম্পানি কিভাবে বিক্রি করছে, তার দেওয়া ডিসকাউন্ট, তার দেওয়া অফার, ফ্রি ডেলিভারি দিচ্ছে কিনা, নাকি অন্য কোনো অবলম্বনে কাস্টমারকে ট্রান্সফরমেশন নিয়ে আসতেছে। কারণ মানুষ অবশ্যই সেখান থেকে পণ্য কিনবে যেখানে সে সুবিধা বেশি পাবে, যাকে সে বিশ্বাস করতে পারবে। শুরুতেই ছোট করে শুরু করুন, অল্প কিছু পোস্ট করেন, অল্প ডলার অ্যাড চালান। শুরুটা ছোট করে করুন। এই ছোট করে শুরু করাকে সাধারণত বিজনেসের ভাষায় এমভিপি বলে, মিনিমাল ভাইটাল প্রোডাক্ট। যেমন শুরুতে অল্প কিছু ডলার, অল্প কিছু কন্টেন্ট, অল্প কিছু জিনিস দিয়ে টেস্ট করুন আসলে এটা মার্কেট ফিট কিনা, বা মার্কেট থেকে কি রিয়াকশন আসতেছে। এখানে বড় অ্যাড চালানো উচিত হবে না প্রথম দিকে। নাম্বার 2, কাস্টমার রিটেনশন। বেশিরভাগ মানুষই ই-কমার্স বিজনেসে এই বিষয়টা নিয়ে চিন্তাই করেন না। আপনি প্রতিনিয়ত পোস্ট বা মার্কেটিং কন্টেন্ট দিয়ে নতুন কাস্টমার আনছেন, কিন্তু পুনরায় সেই কাস্টমার কাছে বিক্রি করার যে বিষয়টা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আপনাকে ভরসা করে নিয়েছে, যার কারণে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, কিন্তু সেই ভরসার বিষয়টা আর বাড়ে না। পুরনো কাস্টমার আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে সলিউশন কি? কাস্টমার রিটেনশনে টাকা সময় দুটো ইনভেস্ট করতে হবে। ফলো আপ করুন, প্রোডাক্ট ব্যবহারের পর কি অনুভূতি তাদের সেটা জানুন, এই ব্যাপার নিয়ে জানতে হবে। তাদের আস্থা বাঁচিয়ে রাখতে হবে। একটা প্রবাদ আছে, নতুন কাস্টমারের থেকে পুরান কাস্টমার 7 গুণ সস্তা। মানে আপনার যদি একটা পুরান কাস্টমারের পিছনে আপনি 1 টাকা খরচ করেন, নতুন একটা কাস্টমারকে ধরতে আপনাকে 60 টাকা খরচ হবে। আবার তাদেরকে একই প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া যায়। তাদের পরবর্তী ক্রয়ে যদি 10% ডিসকাউন্ট অথবা ফ্রি ডেলিভারি প্রোভাইড করে দেন, তাহলে কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টের জন্য আবার আসবে। একটা সময় নতুন কাস্টমার না পেলেও পুরনো কাস্টমার আপনার ব্যবসা চালিয়ে নিয়ে যাবে। তাই পুরনোদের বাঁচিয়ে রাখুন, তাদেরকে সাপোর্ট দিন, সহযোগিতা করুন, তারাও আপনার ব্যবসাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে খুব সহজেই। তবে এ নিয়ে একটা ভালো উদাহরণ সেট করেছে দারাজ বাংলাদেশ। তাদের লয়্যালটি কার্ড প্রোগ্রামে তাদের বিভিন্ন পেজে অফার দেওয়া, পুরনো কাস্টমারদের ফ্রি পণ্য প্রোভাইড করা, এগুলো সবই ছিল তাদের রিটেনশন স্ট্র্যাটেজি। নাম্বার 3, ভুল প্রাইসিং। ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে যারা সাজেশন থেকে ডিসিশন নেয়, তাদের এই সমস্যাটা কমন। ধরুন আপনি জানতে পারলেন পাইকারি দামে একটি টি শার্ট 300 টাকায় পাওয়া যায়। আপনি মনে করেন এই টি শার্টটি কিনে যদি আপনি 500 টাকা বিক্রি করেন, তাহলেই হয়তো আপনি দিন শেষে 200 টাকা প্রফিট করবেন। কিন্তু বাস্তবে জানা গেল আপনি উল্টো 100 টাকা কমে বিক্রি করছেন, তার মধ্যে আরো উল্টো 100 টাকা লসও করছেন। আবার অন্যদিকে আপনি হিসাব না করেই দাম নিজের মতো বসিয়ে দিলেন, যেদিকে দাম আরো কম হওয়ার কথা, কিন্তু দাম বেশি হয়, কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনছেই না। আপনার ই-কমার্স প্রতিষ্ঠান লোকসানে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়ালো। আবার ধরুন আপনি একটি পণ্য দেখলেন যে আপনার এই দামে বিক্রি না করলে লস হবে, কিন্তু অন্যান্য কোম্পানি ঠিকই কম দামে বিক্রি করছে। আপনার পণ্যের দামটা বেশি হওয়ায় কেউ আপনার থেকে কিনছে না, কিন্তু কম দামটা আপনি দিতে পারছেন না শুধু লোকাল হওয়ার জন্য। ফলাফল, আপনার ই-কমার্স প্রতিষ্ঠানে অস্বাভাবিক লোকসান হলো। তাহলে সলিউশন কি? এর সমাধান খুবই সোজা। হিসাব করুন আপনার প্রোডাক্ট কিনতে কত যাচ্ছে, প্রাসঙ্গিক খরচ কত, যাতায়াত খরচ কত, প্যাকেজিং খরচ কত। আর যেহেতু ই-কমার্স বিজনেস, অ্যাড খরচ তো ধরতেই হবে। একটা আইডিয়া দিই আজকে। আপনি ধরুন কাপ্তান বাজার থেকে জুতা কিনে বিক্রি করবেন। পাইকারিতে জুতার দাম 300 টাকা। পাইকারিতে অবশ্যই আপনাকে 1-2 পিস জুতা বিক্রি করবে না, কম হলেও 6 থেকে 10 জোড়া জুতা আপনাকে কিনতে হবে। বললাম আপনি 10 জোড়া জুতাই কিনলেন, তাহলে আপনার টোটাল খরচ হলো 10 গুণ 300 = 3000 টাকা। 10 জোড়া জুতা নিয়ে আপনার বাসায় গেলেন, রিক্সা ভাড়ায় খরচ হলো 100 টাকা, তাহলে হলো 3100 টাকা। এখন প্যাকেজিং করার দরকার জুতাগুলো। প্যাকেজিং এর জিনিসগুলো কিনতে আপনাকে আরো খরচ হলো 500 টাকা। টোটাল আপনার খরচ কিন্তু এখন 3600 টাকা। এদিকে আবার আপনার অ্যাড চালাতে খরচ হলো 1000 টাকা, টোটাল 4600 টাকা। অর্থাৎ আপনার মূলধন 4600 টাকা। অর্থাৎ প্রতি জুতার খরচ কিন্তু এখন 300 টাকা থেকে 460 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি লাভ করতে চান, তাহলে আপনাকে এই 460 টাকার থেকে বেশি দামে বিক্রি করতে হবে। নাহলে শুধু পাইকারি দামের সাথে তুলনা করে নির্ধারণ করে আপনি হয়তো জুতাগুলো 400 টাকায় বিক্রি করতে পারেন। আপনি হয়তো ভাবতে পারেন 100 টাকা লাভ হবে, কিন্তু আসলে কিন্তু সেই টাকাটা আপনার লাভ হবে না। আপনাকে শেষমেশ লোকসানই গুনতে হবে। অন্যদিকে আবার আপনার পণ্যের দাম বেশি হওয়াও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটাও আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আগে আপনাকে বের করতে হবে কোথায় গেলে আপনি কোন পণ্যটি পাইকারি দামে খুব ভালোভাবে পাবেন এবং ভালো কোয়ালিটির পণ্য পাবেন, তাহলে আপনি অন্য সব কোম্পানি থেকে কম দামে দিতে পারবেন। এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে আপনার রিসার্চের উপর। নাম্বার 4, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। অনেকের সমস্যাটি হালকা ভাবেন না। ক্যাশ ফ্লো বলতে প্রতিদিন আমাদের ব্যবসায় যে পরিমাণ টাকা আসে এবং যে পরিমাণ টাকা যায়, এটাকে ক্যাশ ফ্লো বলে। এই ক্যাশ ফ্লো যদি আটকে যায়, তাহলে আপনার ব্যবসা যে কোনো টাইমে বন্ধ হয়ে যাবে। ই-কমার্সের সাথে এই ক্যাশ ফ্লোর ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এমনকি এ কারণে অনেক ব্যবসা বন্ধ হয়েও পর্যন্ত যায়। এমন একটা ঘটনাও আছে, একটা উদাহরণ দিই আজকে। ধরুন আপনার সেই জুতো ব্যবসায় আপনি 10 জোড়া জুতো বিক্রি করছেন 1 সপ্তাহ বসে। সাধারণত কাস্টমাররা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কেনে, তাই আপনিও জুতো ক্যাশ অন ডেলিভারিতেই দিয়েছেন। এখন সমস্যা হলো অনেক কুরিয়ার কোম্পানি 1 সপ্তাহ পরেও সেই পণ্যের টাকা আপনাকে পরিশোধ করেনি। এখন যদি 11 নম্বর জুতোটি আপনি অর্ডার নিতে চান, তাহলে আপনাকে পাইকারিতে সেই আবার 10 জোড়া জুতোই কিনতে হবে, কিন্তু আপনার কাছে তো সেই টাকা নেই। এতে আপনার কাস্টমার অন্য দোকান থেকে পণ্য নিয়ে নিল, আপনার থেকে পণ্য পছন্দ হইলো, আপনি মার্কেটিং করলেন, অ্যাড চালাইলেন, কিন্তু আপনার কাছ থেকে পণ্য না নিয়ে সে পণ্য নিল অন্য একজনের কাছে। খাতা কলমে আপনি লাভ করলেন, বাস্তবে আপনি লস করলেন বসে বসে। আপনি অনেক টাকা খরচ করলেন, অ্যাড চালাইলেন, কিন্তু তখন কাস্টমার সেই প্রোডাক্ট অন্য দোকান থেকে নিয়ে যায়। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে অবশ্যই ক্যাশ রিজার্ভ রাখতে হবে। কম করে হলেও মিনিমাম 2 সপ্তাহের ব্যবসায়িক খরচ আপনাকে রাখতেই হবে, না হলে আপনার ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে। আর ক্যাশ ফ্লো বন্ধ হলে আপনি যে মার্কেটিং করলেন, আপনি যে
খরচ করলেন, আপনার যে টিম থাকলে 2-1 মেম্বার থাকলে তাদের যে স্যালারি, সেই টাকাগুলো আপনাকে লস পরিণত হতে হবে। আর যদি ক্যাশ ফ্লো না থাকে, একটা টাইমে গিয়ে আপনার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তবে আপনি যদি দেখতে পান আপনার ক্যাশ আউট আপনার ক্যাশ ইনের থেকে কম হচ্ছে, তাহলে আপনি লসের দিকে আছেন। আর আপনি যদি দেখতে পান আপনার ক্যাশ আউটের থেকে ক্যাশ ইন বেশি হচ্ছে, তাহলে আপনি লাভের দিকে আছেন। নাম্বার 5, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ধরুন আপনার পেজে লাইক দেখে আপনার কাছে মনে হলো আপনি 100+ পণ্য সেল করে ফেলবেন। এই চিন্তা করে আপনি 100+ পণ্য কিনে ফেললেন, কিন্তু আদৌ কি আপনি 100 পণ্য বিক্রি করতে পারবেন? আসলে দিন শেষে দেখা গেল আপনি পণ্য বিক্রি করলেন 70টা। তাহলে এই যে 30টা পণ্য আপনার রয়ে গেল, এই 30টা পণ্য কিন্তু আপনার ইনভেন্টরিতে স্টক হিসেবে জমা থাকবে। এই টাকাগুলো কিন্তু আপনার আটকে থাকবে। তাহলে আপনি কিন্তু চলে গেলেন লোকসানের খাতায়। এটাই মূলত ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেখানে আপনার ভুলমাপের পণ্য আনা আপনার ব্যবসাকে ক্ষতির দিকে ফেলছে। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রথমে আপনাকে বুঝতে হবে কি পরিমাণ পণ্যের চাহিদা আছে। ন্যূনতম যে পরিমাণ কোয়ান্টিটির পণ্য আপনি কিনতে পারেন, সেই পরিমাণ কোয়ান্টিটির পণ্যই আপনাকে কিনতে হবে। অতিরিক্ত জাস্ট আপনার ফলোয়ার দেখে বা এটা আনলেই এত মানুষ আছে তার তো সবাই কিনে ফেলবে, এই চিন্তা করা ভুলেও যাবে না। যেটা করতে হবে, অল্প সংখ্যক পণ্য আনার পরে সেই পণ্য বিক্রি করার পরে বুঝতে হবে কি পরিমাণ চাহিদা আছে এবং চাহিদা বুঝে আপনাকে পণ্য কিনতে হবে। তবে ব্যবসা মানে ঝুঁকি, এই ঝুঁকি এড়ানোর কোনো উপায় নেই। তবে এই ঝুঁকি কমাতে হলে আপনাকে এই পদক্ষেপগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। নাম্বার 6, অ্যাড কস্টিং ম্যানেজমেন্ট। ধরুন 1 সপ্তাহের জন্য আপনি অ্যাড রান করলেন 1000 টাকা। এখানে আপনার পণ্যের বিক্রয় মূল্য 200 টাকা। পুরো 1 সপ্তাহে আপনার বিক্রি হলো 5টি। তাহলে আপনার বিক্রি হলো 1000 টাকা, আবার আপনি অ্যাড কস্টিং করলেন 1000 টাকা। হয়তো দেখতে মনে হতে পারে 1000 টাকা খরচ করে তো আমার 1000 টাকা চলে আসলো, তার মানে হয়তো আমি সমান আছি। কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা নয়। এখানে আপনার অন্যান্য খরচ, প্রোডাক্টের খরচ বা বিভিন্ন ধরনের খরচ থাকে। সেই খরচগুলো মিলে দেখা যাবে আপনার 1500 থেকে 2000 টাকার মতো খরচ হয়ে গেছে অ্যাড কস্টিং সহ। তাহলে কিন্তু উল্টো আপনি এখানে 5 থেকে 600 টাকা লস করবেন। অতএব আপনি উল্টো লাভ করতে গিয়ে লসের সম্মুখীন হয়ে গেলেন। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে অবশ্যই আপনি যদি 1650 টাকার মতো আপনার খরচ থাকে, 1000 টাকা দিয়ে অ্যাড কস্টিং করে আপনাকে মিনিমাম 2000 টাকার উপরে অন্ততপক্ষে আনতে হবে। তাহলে আনবেন কিভাবে? আনার জন্য প্রথমে যেটা করতে হবে, হুট করে অনেক বড় অ্যাড কস্টিং না করে মিনিমাম যে অ্যাডটা চালানো যায় সেই পরিমাণে অ্যাড চালাতে হবে। ধরেন $5 দিয়ে আপনি শুরু করতে পারেন। শুরু করে আপনাকে দেখতে হবে কি পরিমাণে আপনি রিচ পেলেন, কি পরিমাণে আপনি ক্লিক পেলেন, কি পরিমাণে মানুষ আপনার এখানে এঙ্গেজ করছে, কমেন্ট কি করতেছে, সেই জিনিসগুলো দেখতে হবে। দেখলে আপনি বুঝতে পারবেন যে কারা আসতেছে, কেন আসতেছে, কি জন্য আসছে। এবং আপনি যে কাস্টমারদের সাথে, অডিয়েন্সের সাথে কথা বলতেছেন, সেটা ওভার দ্য ফোন হতে পারে, মেসেজ হতে পারে বা অন্যান্য যে কোনো ওয়ে হতে পারে। সেই ওয়েতে কাস্টমাররা কি চাচ্ছে, তাদের প্রবলেমগুলো কি, এই জিনিসগুলো বুঝতে হবে। যখন এই জিনিসগুলো বুঝে আবার পুনরায় কন্টেন্ট বা অ্যাড কপি তৈরি করবেন, তখন আপনার অটোমেটিকভাবে কস্টিংটা কমে আসবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনি লাভের সম্মুখীন হবেন ইনশাআল্লাহ। এছাড়াও অ্যাড সম্পর্কে আরও বিভিন্ন ধরনের রিসার্চ করতে আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যেতে পারেন। অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন আপনার মতো এই পণ্যগুলো কে কীরকম বিক্রি করছে, কে কীরকম অ্যাড চালাচ্ছে, কার কন্টেন্ট কীরকম। এই জিনিসগুলো নিয়ে যদি আরেকটু রিসার্চ করেন, তাহলে আপনি আরও বেটার কন্টেন্ট অ্যাড কপি বানাতে পারবেন, যেগুলো অ্যাপ্লাই করে আপনার অ্যাড কস্টিংটা খুব সহজেই ইজিলি কমিয়ে নিয়ে আসতে পারবেন। নাম্বার 7, কাস্টমার সার্ভিস এবং ফিডব্যাক। আপনি শুধুমাত্র যে একটি কোম্পানিকে পণ্য বিক্রি করেছেন তা নয়, একজন কাস্টমার একটি সার্ভিসও আশা করে। কাস্টমারকে পোলাইটলি পণ্য বোঝানো, সময় মতো রিপ্লাই দেওয়া, তাদেরকে কোয়ালিটি সম্পন্ন পণ্য দেওয়া, এগুলো একটি কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। আবার আপনার পণ্য নিয়ে যদি কেউ খারাপ ফিডব্যাক দেয়, এগুলোকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে, না হলে একটা টাইমে গিয়ে আপনার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে সমাধান কি? প্রথমত সবথেকে বড় সমাধান সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার পণ্যের কোয়ালিটি মেনটেন করতে হবে। পণ্য যদি কোয়ালিটি ভালো না হয়, কাস্টমার যদি খারাপ ফিডব্যাক দেয়, যে পরিমাণ টাকা তারা পেমেন্ট করতেছে তার এগেনস্টে যদি প্রোডাক্টের কোয়ালিটি খুবই নিম্নমানের হয়, অবশ্যই সেটা নিয়ে কাস্টমাররা কমপ্লেন করবে। কাস্টমারদের কমপ্লেন ধরে ধরে আপনাকে ইমপ্রুভ করতে হবে কোন জায়গায় আপনার পণ্যের কি প্রবলেম আছে, অথবা কোন জায়গায় আপনার সার্ভিসটাকে আরও ইমপ্রুভ করতে হবে। যেই জায়গায় কাস্টমারদের কমপ্লেন আসে, ডে বাই ডে সেই জায়গাতে ইমপ্রুভ করতে হবে। করলে একটা টাইমে গিয়ে আপনার পণ্যের কোয়ালিটি, আপনার সার্ভিসের মান খুবই ভালো হবে। এখন আপনি যদি আপনার কাস্টমারকে প্রপার সার্ভিসটা না দেন, পণ্যের কোয়ালিটি ভালো না দেন, তাহলে যত যাই করেন কখনো ব্যবসা ভালো করা পসিবল হবে না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এই যতগুলো পয়েন্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিটা স্টেপে কাজ করার পরে আপনার ই-কমার্স বিজনেস আস্তে আস্তে খুব বড় হবে এবং ইনশাল্লাহ আপনি খুব ভালো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনার বিজনেসে বা আপনি কোন স্টেজে আছেন, ব্যবসায় কি চাচ্ছেন, কোথায় আটকে আছেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ পুরো বিস্তারিত ডিটেল আকারে রিসার্চ করে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে শেয়ার করব। আসসালামু আলাইকুম।